চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অপু আমান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে সম্প্রতি আপনার 5টি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, সেই সম্পর্কে যে একসাথে কি 5টি রিলিজ দেওয়ার কারণটা কি এবং কি কি ধরনের গান এখানে রয়েছে? 5টি গানের মধ্যে আসলে একটু নেতিবাচক প্রেমের গান বেশি, 3টি। নেতিবাচক প্রেমের গান বলতে কি রকম? নেতিবাচক প্রেম মানে যে প্রেম সফলতা পায়নি, আচ্ছা, সেরকম প্রেমের গান 3টি, আর 2টি রোমান্টিক পজিটিভ প্রেমের গান, মানে ভালোবাসার গান, শুধুই ভালোবাসার গান। এটি একসাথে ছাড়ার কারণ হচ্ছে মানুষ একটা করে ছাড়লে এখন কন্টেন্ট অনেক বেশি হয়ে যাওয়াতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো আমাদের চিন্তাভাবনা আছে যাতে আমরা খুব বেশি কন্টেন্ট দিতে পারি অল্প সময়ে, আমাদের অডিয়েন্সগুলোকে তাড়াতাড়ি ক্যাপচার করার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে কি গানের কোয়ালিটি সেরকমই থাকে, যেটি একটি করলে হয়তো বা গুরুত্ব সহকারে করা হয়? হ্যাঁ, কোয়ালিটি সেরকম থাকে, এটা পেছনে কারণ আছে। কারণ গানগুলো বানানো অনেক দিন ধরে। কেমন সময় লেগেছে? সময় লেগেছে মোটামুটি 6 মাসের মতো সময় লেগেছে। আচ্ছা, আর আপনি যেটা প্রশ্ন করেছেন এটাও খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, কারণ অনেকে মনে করতে পারেন যে খুব অল্প সময়ে হয়তো 5টি গান কি করে তাড়াহুড়ো করে করলাম। সেরকম কাজ হলে আসলে কোয়ালিটিতে একটা প্রশ্ন থেকে যায়। বাট এই গানগুলো আমরা 6 মাস ধরে কাজ চলছিল, 6 মাসে আমরা 5টা গান একসাথে করে তারপরে। আচ্ছা, পার্সোনালি আপনার কি ধরনের গান বেশি পছন্দ? আমি তো শুরুতেই আমার বাবার কাছে গান শিখেছি এবং ক্লাসিক্যাল মিউজিক দিয়ে আমার শুরু হয়েছে। অ্যান্ড তারপরে ফাইনালি ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর দেখলাম যে এখানে যেহেতু আমাকে প্রফেশন হিসেবে নিতে হবে, আমি আধুনিক গান শুরু করি এবং আধুনিক গান থেকে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে যখন যেখানে যেরকম গানের চাহিদা হয়েছে ঠিক তেমনটাই করতে হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা করতে চাই। আমার জীবনে পাওয়া প্রথম মৌলিক গানটি আমি 2 লাইন শোনাচ্ছি। এই গানটি রবিউল ইসলাম জীবনের লেখা এবং সুর করেছেন শওকত আলী ইমন। আজ বৃষ্টির দিন, আমি তুমিহীন, শূন্য শূন্য লাগে, হায় বিরহ ছুঁয়েছে মন, নিরাশায় কাটে ক্ষণ, পুড়ছি কোন অনুরাগে, অনুরাগে। বৃষ্টির দিন, আমি তুমিহীন, শূন্য শূন্য লাগে। বাহ, অসাধারণ একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের কথাগুলো অনেক সুন্দর। আচ্ছা, আমরা তো দেখা যায় যে আমাদের পাশের যে দেশ ভারত, কলকাতা, বাংলা, সেই ধরনের যে গানের প্যাটার্নগুলো এই এখন কিন্তু সেই ট্রেন্ডি একটা ফলো করা হয় এবং সেই সুরগুলো বা সেই কথাগুলো কিছুটা মিশ্রিত করে গানগুলো এখন নতুনভাবে তৈরি হচ্ছে। এটি কি আমাদের জন্য কোনোভাবে ভালোর দিকে যাচ্ছে, নাকি আমরা কাউকে ফলো করে কপি পেস্টের মতো বিষয়টা হয়ে যাচ্ছে কিনা? না, আসলে ব্যাপারটা এরকম না। মিউজিকের জায়গাটা খুবই বড়, পুরো বিশ্বজুড়ে আসলে মিউজিকের জায়গা। অনেক আগে থেকে যখন ভারত বাংলাদেশ এক ছিল বা ভারত পাকিস্তান এক ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখনও এপারের গান ওপারে, ওপারের গান এপারে, বা পাশ্চাত্য মিউজিক আমাদের বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে, এইসব মানে এশিয়াতে ইউরোপীয় মিউজিক, এগুলো সব কিছু ব্যবহার হয়ে আসছে সব সময়ের জন্যই। আমরা এখন দেখতে পাই কোক স্টুডিও থেকে শুরু করে আর অনেক আয়োজন যেখানে ফিউশন মিউজিক চলছে। তো বলবো না যেটার প্রভাব থাকাটা খারাপ, তবে প্রভাব রয়েছে, এ কথা সত্যি। নতুন প্রজন্মে যারা কাজ করছেন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যারা এখন শিল্পী হয়েছেন, স্ট্যাবলিশ দর্শকের কাছে মন জয় করে ফেলেছেন, তারা কিন্তু পুরোনো দিনের গানগুলোই গিয়ে এসেছেন এবং সেই ধাঁচের গানগুলি তাদের কাছে পার্সোনালি খুব পছন্দ। আপনাকেও কি পুরোনো দিনের গানগুলো টানে কিনা? ডেফিনেটলি পুরোনো দিনের গানগুলো টানে, কিন্তু একটা শিল্পীর বেঁচে থাকার সাথে আর একটি ইন্ডাস্ট্রি চলার মধ্যে পার্থক্য আছে। একটি শিল্পী বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, সে যে ধরনের কাজ পায় মিডিয়াতে, সেই কাজের ওপরে ভিত্তি করে বেঁচে থাকে। আর মিডিয়া আসলে যেভাবে গান প্রেজেন্টেশন করতে চায় শিল্পীকে সেভাবেই গাইতে হয়। আর পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যদি বলা যায় তাহলে এই গানগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি, কিন্তু আমাদের সব সময়ের জন্য একটা আবেদন থাকে যাতে আমাদের নিজেদের গান হয়।
এই পুরনো গানগুলো বারবার রিপিট হতে 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 একসময় একজন উদীয়মান শিল্পী সে কিন্তু কাভার আর্টিস্ট হয়ে যায়। তো যেটা খুবই একটা ভয়ের বিষয়, কারণ সেই শিল্পীগুলোর জীবনে কোনো নতুন গান আসে না। তাই আমি বলবো নতুন আমার পরেও যারা এসছে তাদের সবাইকে যে তারা যেন নিজের মৌলিক গানের দিকে যত্নশীল হয়, এবং শুধু মিডিয়ার প্রয়োজনে না, নিজেরও কিছু দায়িত্ব নিয়ে মিডিয়াকে পরিবর্তন করার দায়িত্বটা আমাদের রয়েছে। কিছু গান তৈরি হচ্ছে, রাতারাতি ভাইরাল হচ্ছে, কিছুদিন পর কিন্তু হারিয়েও যাচ্ছে। এই ট্রেন্ডি বিষয়টা আসলে বা ভাইরালনেস বিষয়টা আমাদের নতুন প্রজন্মকে কতটুকু ইফেক্টিভ করছে? আসলে দেখুন, এই ভাইরাল যে শব্দটা, এই শব্দটাও কিন্তু ভাইরাল। কারণ ভাইরাল শব্দটা আগে ছিল না, আগে ছিল হিট, সুপারহিট। এটা এক সময় ট্রেন্ড ছিল। এখন ট্রেন্ড চলে এসছে এই শব্দটা, মানে ভাইরাল যে শব্দটা, সেই শব্দটার। তো আমি বলবো সেই হিট বা সুপারহিট এখনও রয়েছে, হয়তো সময়কাল কমেছে কারণ কন্টেন্ট বেড়েছে, আর কন্টেন্টের স্থায়িত্বকালটা কমেছে অনেক কন্টেন্ট হয়ে যাওয়াতে। সময় নিয়ে যেরকম আমরা আসলে কন্টেন্ট বানাচ্ছি না, সেরকম সময় নিয়ে মানুষ আসলে দেখছে না। আর একটি কন্টেন্টের মধ্যে কতটুকু পরিমাণের সৃজনশীলতা রয়েছে সেটাও আমাদের আসলে দেখার বিষয়। আর জাতি কতটুকু শিক্ষিত, সেই জাতি কি দেখছে সেটা জাতির উপর নির্ভর করে। তাই বলবো এটা আসলে একটা গ্লোবাল সিচুয়েশন, এটাকে এক কথায় বলতে গেলে আসলে খুব কঠিন। আচ্ছা, আপনার কণ্ঠে মান্না দের মিষ্টি একটা গন্ধ গানটি খুব ভালো লাগে, আমরা গানটি আপনার কণ্ঠে একটু শুনতে চাই। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে এসে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একজন গানের পরিবারের, সঙ্গীত পরিবারে আপনার বড় হওয়া, সেখান থেকে আপনার বাবা অনেক ভালো গান লিখেন এবং সঙ্গীত শিল্পী। পারিবারিকভাবে কোনো অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে কিনা বা আপনার ক্যারিয়ারে ইফেক্ট করেছে কিনা? না, কারণ আমার বাবা মিডিয়া ব্যক্তিত্ব নন। আমার বাবা মিডিয়া ব্যক্তিত্ব হয়েছেন অনেক পরে। বাবা আসলে রাজশাহী বেতারের একজন নিয়মিত শিল্পী। সেই সূত্রে উনি কিছু কাজ করেছিলেন অনেক আগে। আর এরপর বাবা অনেক পরে বাংলাদেশ টেলিভিশনের নজরুল গীতিতে উনি আসেন। বাবার কোনো প্রভাব মিডিয়াতে আমার পড়েনি, কিন্তু মিডিয়াতে আসার জন্য বাবার প্রভাব এবং আমার পরিবারের প্রভাব অনেক বেশি। কারণ গান শিখেছি বাবার কাছে, গান শিখেছি আমার মার কাছে। তারা আমাকে বড় করেছেন। আর তাদের বন্ধুবান্ধব এবং আমাদের সারা বাংলাদেশের যত জনগণ আমাকে ভোট দিয়েছিলেন, তাদেরকে আমার জাজেস যারা ছিলেন তাদের প্রতি। তো সব কিছু মিলিয়ে বলতে হয় আসলে পরিবারের একা কোনো কিছুতে আজকের উপমান নয়, সবার কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে তো ভবিষ্যৎ পরিকল্পনা আসলে অনেক পরিকল্পনা আছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাব আছে আমাদের দেশে। আমাদের যে এখন এজ, আমাদের কিছুদিন আগের যে এজ ছিল, আজ থেকে 10 বছর আগের কথা যদি বলি, তাহলে আমি বলতাম যে আমার নতুন মৌলিক গানের জন্য, আমার এর জন্য ওর জন্য আমার প্ল্যান রয়েছে। তবে এখন আমি বলবো যে না, আমার নিজের জন্য তেমন বেশি কিছু প্ল্যান নেই। তবে নতুন যারা আসছে, এমন 10 জনকে যদি 10টা গান বানিয়ে দেওয়া যায়, সেটা আমার মনে হয় তাদের জীবনে একটা অনেক বড় লাভ হবে। আমি চেষ্টা করছি আমার ছোট ভাই বোন যারা আছে তাদের সবাইকে আমার কাছে আনার এবং তাদেরকে নতুন করে গান, এবং এই চায়ের চুমুকেই অনেকে এসছে কিছুদিন আগে বলে গেছে আমার কথা। আমি খুব হ্যাপি যে তারা তাদের নিজেদের গান করছে। এখন যে বিষয়টি হয়েছে মিউজিক ভিডিও, একটা সময় তো অডিও আমরা শুনে অভ্যস্ত ছিলাম এবং সিডি ডিভিডিতে, এখন মিউজিক ভিডিওটাই ট্রেন্ড। আসলে গান কিন্তু মিউজিক ভিডিও ছাড়া হচ্ছে না। সেই জায়গা থেকে যে বিগ বাজেটের মিউজিক ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, যে পরিমাণ বাজেটে, সে পরিমাণ কি রিটার্ন আসছে কিনা? দুটো কথা বলতে হয়, কারণ দুটো প্রশ্ন জড়িয়ে আছে। আমাদের মিউজিক ভিডিও ট্রেন্ডটা যখন খুব ওই যে আপনি বললেন ভাইরাল হওয়ার কথা, মানে যখন হিট সুপার হিট হচ্ছে যখন মিউজিক ভিডিও, তখন কিন্তু আমাদের সিনেমার গান অতটা ছিল না বাংলাদেশে। সিনেমার কাজ কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছিলো। আপনারা জানেন যে সিনেমা হল কিন্তু বাংলাদেশে কমে গেছে। একসময় সিনেমার গান এত প্রচুর ছিল
যে সিনেমার গান পাশাপাশি আমাদের অডিও একটা ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু এখন সিনেমার গান কমে যাওয়ার কারণে মানুষের তখন দেখার চাহিদা বেড়ে গেল, যার ফলশ্রুতিতে কিন্তু মিউজিক ভিডিও হিট হচ্ছে, যে গানের সঙ্গে মানুষ দেখার ব্যাপারটাকেও একসাথে প্রাধান্য দিচ্ছে। তো আমি বলবো এখন যে সিচুয়েশন হয়েছে, যতগুলো অডিও প্ল্যাটফর্ম হয়েছে এবং ভিজুয়াল প্ল্যাটফর্ম হয়েছে, অনেক টাকা দিয়ে মিউজিক ভিডিও বানালে আমার মনে হয় না সেরকম সুপার ডুপার হিট। আর এখানে অনেক কিছু জড়িত, আপনার এক চোখ দিয়ে দেখার ব্যাপার আছে, দু চোখ দিয়ে দেখার ব্যাপার আছে। তাই আমি বলবো গান ভালো বানালে আমার মনে হয় অডিওটা বেস করি তো ভিডিও, সো গান ভালো বানালে তাহলে দর্শক সেটাকে ভালোভাবে নেবে। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই কিন্তু একটা ইচ্ছা থাকে প্লেব্যাক করার সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, প্লেব্যাক করেছি। বাংলাদেশের গুণী মিউজিক ডিরেক্টর শ্রদ্ধা আলাউদ্দিন আলীর সাথে কাজ হয়েছে, শ্রদ্ধেয় সুজয় শ্যামের সঙ্গে কাজ হয়েছে, আর শ্রদ্ধেয় শেখ সাদি খানের সঙ্গে কাজ হয়েছে, আলম খান স্যারের সঙ্গে কাজ হয় নাই। আর এই তো আমার একটা মুভির গান, একই মুভির গান 3 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা, এবং সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন শ্রদ্ধেয় সুজয় শ্যাম। ওনারা দুজনেই 3 ক্যাটাগরিতে 3টা পুরস্কার পেয়েছেন। আচ্ছা, সেই গানটি কি আমরা শুনতে পারি কিনা? অন্তরে অন্তর জ্বালা, কাঠের দরজায় লোহার তালা, জীবন কাটে হায় একলা, কোথায় আমি যাই, প্রেম যমুনায় ঝাঁপ দেব, একটা কলসি চাই, আমি একটা কলসি চাই। অন্তরে অন্তর জ্বালা, কাঠের দরজায় লোহার তালা, জীবন কাটে হায় একলা, কোথায় আমি যাই। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এটি আমাদের শ্রদ্ধেয় নার্গিস আক্তার আপার সিনেমা, ডিরেকশনের সিনেমা, ডক্টর সেলিম আলদিন স্যারের লেখা জৈবতী কন্যার মন থেকে। আচ্ছা, শিল্পীদের তো সবসময় চর্চার মধ্যে থাকতে হয় গান নিয়ে, তো আপনার দিনের শুরুটা কি চর্চার মাধ্যমে হয় নাকি রেগুলার অন্য কোনো রুটিন? না, এখন গসিপিং এর মাধ্যমে হয়। আচ্ছা, কিভাবে? সকালে উঠে গসিপিং? সকালে উঠে গসিপিং, ঘুমাতে যাওয়ার সময় গসিপিং, মাঝখানে গসিপিং। আসলে গসিপিং অনেক বেড়ে গেছে আশেপাশে, আমার কানেও আসে টুকটাক। আচ্ছা, কি ধরনের গসিপিং আপনি শোনেন, আপনার কানে আসে? আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন, আমরাও একটু গসিপিং এর পার্ট হতে পারতাম। অনেক রকম। ধরুন আমার বাড়ির পাশে কাজ চলছে নতুন বিল্ডিং এর, তো সেখানে এক শ্রমিক আর এক শ্রমিকের সাথে গসিপিং করছে। আচ্ছা, আমি ব্রাশ করতে করতে ব্যালকনিতে গেলাম, শুনছি। সো এরকম গসিপিং রেগুলার হচ্ছে। বাহ, এগুলো শুনতে আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। আমার রিকশাওয়ালার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমার সাধারণ যারা খেটে খায়, দিন শ্রমিক, দিন মজুর, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। আমার একা থাকতে খুব ভালো লাগে। আচ্ছা, বাহ, হ্যাঁ, সবার সাথে মিশতে পারাও একটা ট্যালেন্ট, সবাই সেটা পারে না। আমার নাই। আচ্ছা, গানকে নিয়ে যে এখন এই যে মিউজিক ভিডিওর যে ট্রেন্ডটা, আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আমি তো সেভাবে গুনে দেখিনি, তবে হবে হয়তো আনুমানিক 100 পার হয়ে গেছে, খুব বেশি না। আচ্ছা, এর মধ্যে তো শিল্পীদের ক্ষেত্রে যেটি হয়, মৌলিক গান যে শিল্পীদের অনেক সংখ্যা থাকে, তাদের মধ্যে কি সেই গানগুলোর মধ্যে কিন্তু কিছু সংখ্যক দর্শকদের মনে অনেক জায়গা করে ফেলে এবং খুব বেশি ভাইরাল বা ট্রেন্ডি বা খুব বেশি ফেমাস হয়। তার মধ্যে আপনার যে গানগুলো রয়েছে, কোন গানগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? আমার লাইফে কোনো টার্নিং পয়েন্টের গান নাই, একটাই গান, সেটা আমার রাউন্ড থেকে পাওয়া, আমার কম্পিটিশন থেকে পাওয়া, যে গানটা শোনালাম, আজ বৃষ্টির দিন আমি তুমিহীন। এই গান যারা ওই সময় শুনেছে তারা এখনো মনে রেখেছে, এবং বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন লাইভে এই গানের জন্য রিকোয়েস্ট আসে। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আত্মসম্মান বোধ। আমি কোনো কাজের জন্য কারো কাছে মাথা চোকাবো না। আমি কোনো কাজের জন্য কারো কাছে গিয়ে বলবো না, ভাই প্লিজ আমার এই কাজটা করে দেন। কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, কাজ করে দেওয়ার মালিক হচ্ছে একমাত্র উপরওয়ালা নিজে। তো তার কাছে চাইতে হবে, আর নিজে পরিশ্রম করে কাজ করে যেতে হবে। কাজ নিজে আসবে, আমি কাজের কাছে যাব না। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আলম খান স্যারের একটা গান মনে পড়ছে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে,
ও পরাণ আমার রয় না পরাণে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। যেহেতু এখন কাজ নিয়ে ব্যস্ততা চলছে, অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময় পেলে শুধু গসিপিং? খুঁজতে থাকি, না খুঁজতে থাকি, সার্চিং। আমার লাইফটা আসলে সার্চ করতে করতে গেছে, খুঁজতে খুঁজতে গেছে। কি সার্চ করা হয়? গান অনেক কিছু, মানে রিলেটেড? ক্রিয়েটিভ, আচ্ছা। সেটা যে কোনো কিছু হতে পারে। কারণ আমার একটা প্রোডাকশন হাউস আছে, আমি সেখানে আমার আমি ক্যামেরা নিয়েও কাজ করছি। এখানে যারা ক্যামেরাম্যান আছেন তারা ভালো জানবেন, ক্যামেরা লাইটস এগুলো নিয়ে কাজ করছি। তো ক্যামেরা নিয়ে তখন লেখাপড়া করতে হয়েছে, ক্যামেরা নিয়ে পড়াশোনা করতে হয়েছে, কোন ক্যামেরার জন্য কোন লেন্স বা কী কী আসছে ট্রেন্ডিং। ডিরেকশন নিয়ে লেখাপড়া করতে হয়েছে, স্ক্রিপ্ট রাইটিং নিয়ে লেখাপড়া করতে হয়েছে, এবং মানে হিউজ। তাহলে আমরা ভবিষ্যতে মিউজিক ডিরেক্টর হিসেবেও দেখতে পারবো? আমি করেছি অনেকগুলো আচ্ছা। ডিরেকশন। কয়টি করা হয়েছে? নিজস্ব গানই করা হয়েছে? না, নিজের গান করেছি, ওই ছোট ভাই বোনদের কাজ করেছি। এ দিয়ে প্রায় মোটামুটি 22-23টার মতো মিউজিক ভিডিও ডিরেকশন করেছি। আচ্ছা। আর নাটক করেছি 4টা, তার মধ্যে 3টা নাটক এখন পাইপলাইনে আছে, আর শর্টসগুলো এখন রেডি করছি। আচ্ছা, দর্শকরা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, সঙ্গীত শিল্পীরা কি সেই ধরনের গান উপহার দিতে পারছেন কিনা, বা গীতিকাররা সেই ধরনের লিরিক্স লিখতে পারছেন কিনা? দু ধরনের হিটস আছে, একটা হচ্ছে দর্শক নিজে থেকে পছন্দ করছে, আর একটা হচ্ছে দর্শকদেরকে পছন্দ করানো হচ্ছে। তো যদি আমি বলি যে দর্শক পছন্দ করছে, তাহলে দর্শকের ব্যাপারটা মাথায় রেখে গান বানাতে হবে। আচ্ছা। আমার কাছে অনেক অবাক লাগে মাঝে মাঝে, অনেক গান হিট হয়ে যায়। আমি সার্ভে করে দেখেছি নিজে, সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করলাম আমার গানটা কেমন, কয় না ওই মনির খানের গানই ভালো। তো এটা কিন্তু হাকিকাত, এটা ট্রু। তো সেই অর্থে বিচার করলে আমি বলবো সত্যতা একটা অন্য জায়গা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ, ধন্যবাদ সকল কলাকুশলীকে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।